পৃষ্ঠা 15। প্রেষণা সম্পর্কিত ম্যাকলেল্যান্ড এবং অ্যাটকিনসনের সাফল্য লাভের তত্ত্ব। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড ম্যাকলেল্যান্ড এবং তাঁর সহযোগী অ্যাটকিনসনের মতে প্রত্যেক ব্যক্তি চায় বিভিন্ন কর্মে সফলতা অর্জন করতে। শিশু অবস্থা থেকেই সফলতা লাভের আকাঙ্ক্ষা বিকশিত হতে থাকে। এই আকাঙ্ক্ষা বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, তবে যেসব ব্যক্তির মধ্যে সফলতা লাভের আকাঙ্ক্ষা বেশি তাদের সফল হওয়ার সম্ভাবনাও বেশি। শিক্ষাক্ষেত্রে অর্থাৎ শিখনে সফলতা লাভের আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে হলে শিখনের প্রতিটি স্তরে উপযুক্ত লক্ষ্যমাত্রা ধার্য করতে হবে। উপযুক্ত লক্ষ্যমাত্রা ধার্য করার জন্য দরকার সঠিক পাঠ্যক্রম, প্রতিটি ছাত্রছাত্রীর পছন্দ ও চাহিদা মতো শিক্ষার ব্যবস্থা করা এবং উপযুক্ত শিক্ষণ পদ্ধতি নির্ধারণ করা ইত্যাদি। ছাত্রছাত্রীরা যাতে বিফল হওয়ার আশঙ্কায় না ভোগে তার জন্য শিক্ষক শিক্ষিকার আচরণ ও কার্যপ্রণালীর স্পষ্টতা, স্বচ্ছতা, পক্ষপাতহীনতা, সহমর্মিতা ইত্যাদিও অপরিহার্য। ফ্রয়েডের মনোবিশ্লেষণ তত্ত্ব। বিশিষ্ট মনোবিদ ফ্রয়েডের মতে ব্যক্তির মধ্যে সাধারণ জৈবিক শক্তি থেকে প্রেষণা সৃষ্টি হয়। এই সাধারণ জৈবিক শক্তি মানুষের মধ্যে দুটি ধারায় সক্রিয় হয়। একটি হলো সৃজনাত্মক ধারা এবং অন্যটি হলো ধ্বংসাত্মক ধারা। ফ্রয়েডের মতে সৃজনাত্মক প্রবৃত্তি হলো প্রাণ শক্তি এবং ধ্বংসাত্মক প্রবৃত্তিটি হলো মারণ শক্তি। প্রেষণা বা আচরণের উৎস হলো প্রাণ শক্তি ও মারণ শক্তির মধ্যে ভারসাম্যের অবস্থান। ব্যক্তির প্রেষণা সম্পর্কে আলোচনা করতে গিয়ে ফ্রয়েড ব্যক্তির ব্যক্তিত্বের মূলে থাকা তিনটি বিষয়ের মিথস্ক্রিয়াকে দায়ী করেছেন। এই তিনটি বিষয় হল ইদম, অহম এবং অধিসত্তা। 1. মানুষের আদিম কামনা বাসনা এবং প্রবৃত্তি নিয়ে ইদম গঠিত। এগুলি প্রত্যেক মানুষের অবচেতন মনে সক্রিয় থাকে। ইদম পুরোপুরি সুখভোগের নীতি দ্বারা পরিচালিত। 2. অহম বাস্তবতার নীতি দ্বারা পরিচালিত। অহম প্রকৃতপক্ষে বিচার বুদ্ধি সম্পন্ন ও যুক্তিধর্মী। অহম সর্বদা বাস্তবের অনুশাসন মেনে চলে। এটি ইদমের সকল দাবি পূরণ করে না। 3. অধিসত্তা অহমের মধ্যে নীতিবোধ জাগ্রত করে ইদমের অসামাজিক আচরণগুলিকে প্রতিহত করে। মানুষের বিবেকের কেন্দ্রস্থলে অবস্থান করে অধিসত্তা। এটি মনুষ্যত্বের ভিত্তি। ফ্রয়েডের মতে ব্যক্তির প্রেষণা নিয়ন্ত্রিত হয় ইদম, অহম ও অধিসত্তার ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে। 18. শিখনের ক্ষেত্রে প্রেষণার ভূমিকা কী? শিক্ষার্থীর মধ্যে শিখনের প্রেষণা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। শিখনে প্রেষণার ভূমিকা। ব্যক্তির বা শিক্ষার্থীর শিখনের ক্ষেত্রে প্রেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি শিখন হলো ব্যক্তির আচরণ পরিবর্তনের প্রক্রিয়া। শিখন যেহেতু উদ্দেশ্যমুখী আচরণ সম্পাদনের প্রক্রিয়া, তাই সেক্ষেত্রে প্রেষণার প্রয়োজন। কারণ যে কোনো উদ্দেশ্যমুখী কাজের ক্ষেত্রে প্রেষণা অপরিহার্য। শিখন প্রক্রিয়ায় প্রেষণা ঠিক কী ভূমিকা পালন করে তা এখানে উল্লেখ করা হলো। পৃষ্ঠা 16। 1.
উদ্যম সৃষ্টি। ব্যক্তির যে কোনো কাজের বা আচরণ সম্পাদনের জন্য সবার আগে দরকার উদ্যম। প্রেষণা ব্যক্তির মধ্যে সেই উদ্যম সৃষ্টি করে, ব্যক্তিকে কর্মে অবতীর্ণ হওয়ার জন্য শক্তি যোগায়। মূল কথা হলো প্রেষণা ব্যক্তির আভ্যন্তরীণ উদ্যমকে জাগ্রত করে। 2. আচরণের প্রবণতা নির্ধারণ। শিক্ষার্থীর আচরণের প্রবণতা নির্ধারণের প্রেষণার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনো শিক্ষার্থীর আচরণ ঠিক কতখানি উদ্দেশ্যমুখী হবে, লক্ষ্য বস্তুগুলির মধ্যে কোনটির প্রতি অধিক গুরুত্ব থাকবে, কোন বিষয়ে কখন কিভাবে সাড়া দেওয়া উচিত, কোনটির ক্ষেত্রে সাড়া না দেওয়াই শ্রেয়, এসবই প্রেষণা স্থির করে দেয়। 3. যথাযথভাবে কর্ম সম্পাদন। প্রেষণার ফলে ব্যক্তি কেবলমাত্র কোনো কাজে অগ্রসর হয় তাই নয়, বরং কাজটি যাতে সঠিকভাবে সম্পাদন করা যায় তার জন্য সচেষ্ট হয়। প্রেষণার দরুন শিক্ষার্থীরা নিজের চেষ্টাতেই অনেক কিছু শিখে ফেলে এবং জটিল বিষয়কেও আয়ত্ত করার চেষ্টা করে। প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নিতে দ্বিধাবোধ করে না। 4. শিখন কৌশলের উপর প্রভাব বিস্তার ও মনোযোগ বৃদ্ধি। প্রেষণা শিক্ষার্থীর শিখন কৌশলকেও প্রভাবিত করে। তাছাড়া প্রেষণা শিক্ষার্থীকে পঠন পাঠনের ক্ষেত্রে কোনো একটি বিষয়ে অধিক মনোযোগী করে তোলে। এর ফলে শিক্ষার্থীর কাছে শিখনের কাজ অনেক সহজ হয়। শিক্ষার্থী যে কোনো পাঠ অর্থপূর্ণভাবে শিখতে সক্ষম হয়। বিশিষ্ট শিক্ষাবিদ জন ডিউই এর মতে শিক্ষার প্রতিটি অভিজ্ঞতা যাতে শিক্ষার্থীর কাছে অর্থপূর্ণ হয় সেদিকে নজর দেওয়া প্রত্যেক শিক্ষক শিক্ষিকার অন্যতম কর্তব্য। 5. আচরণের গতিপথ নির্ণয়। প্রেষণার অপর একটি ভূমিকা হল শিক্ষার্থীদের আচরণের গতিপথ নির্ণয় করা। শিক্ষার লক্ষ্যে পৌঁছতে হলে শুধুমাত্র আচরণ সম্পাদনই নয়, সেই আচরণকে এমনভাবে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে সঠিক লক্ষ্যে পৌঁছানো যায় এবং প্রেষণার পরিতৃপ্তি ঘটে। শিক্ষার্থীর মধ্যে শিখনের প্রেষণা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা। শিক্ষার্থীকে আধুনিক সমাজ জীবন যাপনের উপযোগী বিভিন্ন বিষয় শেখাতে হলে তার মধ্যে সমাজের প্রয়োজন অনুযায়ী নানা ধরনের বিষয় শিখনের প্রেষণা সৃষ্টি করতে হবে। এই প্রেষণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়। নিম্নলিখিত উপায়গুলি অবলম্বনের দ্বারা একজন শিক্ষক শিক্ষার্থীর মধ্যে প্রেষণার উন্মেষ ঘটাতে পারেন। 1. পুরস্কারের ব্যবস্থা। পুরস্কার প্রদানের ব্যবস্থা করে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে প্রেষণার উন্মেষ ঘটাতে পারেন। পুরস্কার বিভিন্ন ধরনের হতে পারে। ছাত্রছাত্রীর মধ্যে প্রাথমিক প্রেষণা সঞ্চারের জন্য শিক্ষক পুরস্কার প্রদানের ব্যবস্থা গ্রহণ করলেও ধীরে ধীরে ওই প্রেষণা যাতে শিক্ষার্থীর অন্তর থেকে স্বতঃস্ফূর্তভাবে উৎসারিত হয় তাকে সেদিকে নজর দিতে হবে। 2. প্রশংসার ব্যবস্থা। প্রশংসাও এক ধরনের পুরস্কার। ছাত্রছাত্রীদের কাজের প্রশংসা করলে তারা উৎসাহিত হয় এবং তাদের মধ্যে শিখনের প্রতি আগ্রহ জাগে। পুরস্কারের মতো প্রশংসাও শিক্ষার্থীর আত্মস্বীকৃতি চাহিদাকে পরিতৃপ্ত করে। 3. শিক্ষার্থীকে সফলতা লাভে সাহায্য। শিক্ষক যদি শিক্ষার্থীদের সফলতা সম্পর্কে নিশ্চিত করতে পারেন, অর্থাৎ শিক্ষার্থী যদি তার কাজে সাফল্য লাভ করে,
তাহলে শিক্ষার্থীদের মধ্যে শিখনের প্রেরণা সৃষ্টি হয়। অপরপক্ষে বিফলতা শিক্ষার্থীর শিখনের প্রেরণা নষ্ট করে। 4. শিক্ষালয়ে সহযোগিতা ও প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি। শিক্ষার্থীদের যদি যথাযথভাবে সহযোগিতা ও প্রতিযোগিতা ধর্মী কাজে নিয়োগ করা যায়, তাহলে তাদের মধ্যে শিখন নিয়ে প্রেরণার উন্মেষ ঘটে। বাস্তবে দেখা গেছে, শিক্ষার্থীরা যখন পারস্পরিক সহযোগিতামূলক কাজে অংশগ্রহণ করে তখন তাদের শেখার আগ্রহ বেড়ে যায়। 5. শিক্ষার্থীর ক্রমিক অগ্রগতির যথাযথ মূল্যায়নের ব্যবস্থা। শিক্ষক যদি খুব অল্প সময়ের ব্যবধানে শিক্ষার্থীদের ক্রমিক অগ্রগতির যথাযথ মূল্যায়নের ব্যবস্থা করেন, সেক্ষেত্রে শিক্ষার্থীদের মনে প্রেরণার সঞ্চার ঘটে। 19. শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে মনোবিদ ম্যাকলেল্যান্ড যে কৌশল উল্লেখ করেছেন তা আলোচনা করো। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে মনোবিদ ম্যাকলেল্যান্ড বর্ণিত কৌশল। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে মনোবিদ ম্যাকলেল্যান্ড 12টি কৌশলের উল্লেখ করেছেন। কৌশলগুলি এখানে সংক্ষেপে আলোচনা করা হলো। 1. লক্ষ্য স্থিরকরণ। ম্যাকলেল্যান্ডের মতে প্রতিটি শিক্ষার্থীর মানসিক সামর্থ্য ও দৈহিক সামর্থ্য এক প্রকার হয় না, তাই শিক্ষার্থীর সামর্থ্য অনুযায়ী সর্বাগ্রে লক্ষ্য স্থির করতে হবে। 2. কারণ নির্ণয়। শিক্ষার্থীকে বোঝাতে হবে পৃথিবীতে টিকে থাকতে গেলে বা নিজের অস্তিত্ব সঠিকভাবে বজায় রাখতে হলে তাকে নির্দিষ্ট পাঠ্য বিষয়টি পাঠ করতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে। 3. প্রেরণা সৃষ্টিকারী মানসিকতার শিক্ষা। জীবনে কোনো কাজে সাফল্য লাভের জন্য প্রয়োজন তাড়না, নিষ্ঠা এবং পরিশ্রম। শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়ে সঠিক ধারণা গড়ে তুলতে হবে। 4. চিন্তাকে কার্যকরী করা। গ্রন্থাগার হলো জ্ঞানের ভাণ্ডার। শিক্ষার্থীরা যাতে সেই ভাণ্ডার থেকে জ্ঞান অর্জনে আগ্রহী হয় তার জন্য তাদের গ্রন্থাগার ব্যবহারে উৎসাহ দিতে হবে। 5. জীবনের সঙ্গে পাঠ্য বিষয়ের সম্পর্ক স্থাপন। শ্রেণীর কাজের সঙ্গে বাস্তবের মেলবন্ধন ঘটাতে না পারলে শিক্ষার্থীরা শ্রেণীর কাজে আনন্দ পাবে না। সেই জন্য শ্রেণীর কাজগুলি বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া বাঞ্ছনীয়। 6. সাফল্যের তথ্য নথিভুক্তকরণ। শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সাফল্যকে নিয়মিত লিখে রাখতে হবে। প্রয়োজন মতো তাদের সাফল্যের বিষয়গুলি তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে পাঠের প্রতি আগ্রহী করে তুলতে হবে। পৃষ্ঠা 17। 7. ছাত্রছাত্রীদের উষ্ণ সহযোগিতা দান। শিখন অভিজ্ঞতা অর্জনে ছাত্রছাত্রীকে উষ্ণ সহযোগিতা দিতে হবে। শিক্ষক শিক্ষিকার কাছ থেকে উষ্ণ সহযোগিতা পেলে ছাত্রছাত্রীরা পঠন পাঠনে আরও বেশি উৎসাহী হবে। 8. উপযুক্ত পরিবেশ রচনা। শ্রেণীর কাজে ছাত্রছাত্রীদের বেশি করে আগ্রহী করে তুলতে হলে এবং তাদের মধ্যে পড়াশোনার প্রতি সঠিক প্রেরণা সৃষ্টি করতে হলে শ্রেণীকক্ষে উপযুক্ত পরিবেশ রচনা করা একান্ত আবশ্যক। 9. সাংস্কৃতিক মূল্যবোধ জাগরণ। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সৃষ্টির জন্য সাংস্কৃতিক মূল্যবোধ জাগিয়ে তোলা বিশেষ দরকার। 10. শিক্ষার্থীদের দায়বদ্ধকরণ। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সৃষ্টির জন্য তাদেরকে যথাযথভাবে দায়বদ্ধ করে তুলতে হবে। 11. উন্নতি প্রদর্শন।
শ্রেণীতে উপস্থিত প্রতিটি শিক্ষার্থীর মূল্যায়নের মাধ্যমে তাদের ব্যক্তিভিত্তিক উন্নতির তালিকা তৈরি করতে হবে। 12. দলগত সক্রিয়তার ব্যবহার। শ্রেণীতে উপস্থিত শিক্ষার্থীদের দলগত সক্রিয়তা বজায় রাখতে হবে। 20. প্রেষণা হ্রাসের কারণগুলি চিহ্নিত করো। প্রেষণা হ্রাসের কারণ। মনোবিদগণ প্রেষণা হ্রাসের অনেকগুলি কারণ চিহ্নিত করেছেন। নিচে প্রেষণা হ্রাসের কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করা হলো। 1. উদ্বেগ। প্রেষণা হ্রাসের অন্যতম কারণ উদ্বেগ। কোনো ব্যক্তির মধ্যে যদি কোনো বিষয়ে উদ্বেগ সৃষ্টি হয় তবে তা ব্যক্তির প্রেষণার উপর বিশেষ প্রভাব বিস্তার করে। উদ্বেগের ফলে বহু ক্ষেত্রে প্রেষণা বা প্রেষণ ক্রিয়া হ্রাস পায়। 2. বিষয়ের কাঠিন্য। বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে যদি কোনো বিষয় খুব কঠিন হয় অথবা খুব সহজ হয় তাহলেও ব্যক্তির বা শিক্ষার্থীর প্রেষণা হ্রাস পায়। 3. উৎসাহ বা আগ্রহ। প্রেষণার সাথে আগ্রহের নিবিড় সম্পর্ক বর্তমান। কোনো বিষয়বস্তুর প্রতি ব্যক্তির বা শিক্ষার্থীর উৎসাহ বা আগ্রহ কম হলে ওই বিষয়বস্তুর প্রতি তার প্রেষণা হ্রাস পায়। 4. কৌতূহলের অভাব। কোনো নির্দিষ্ট বিষয়ে যদি ব্যক্তির বা শিক্ষার্থীর কৌতূহল না থাকে তাহলে সে ওই বিষয়ের প্রতি শিক্ষার্থী অনুৎসাহী হয়ে পড়ে, ফলে তার মধ্যে বিষয়ের প্রতি প্রেষণা হ্রাস পায়। 5. অতি অসহায়ত্ব। মনোবিদরা বিভিন্ন পরীক্ষা থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে কোনো শিক্ষার্থী বা ব্যক্তি যদি কোনো কাজে বারে বারে ব্যর্থ হয় তাহলে সেই কাজের প্রতি তার উৎসাহ নষ্ট হয়। ব্যর্থতার দরুন তার মধ্যে এক অসহায়তার সৃষ্টি হয়, ফলে তার প্রেষণা হ্রাস পায়। 6. প্রক্ষোভ বা আবেগ। লজ্জা, ঘৃণা, ভয় প্রভৃতি প্রক্ষোভগুলি ব্যক্তির প্রেষণার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, ফলে এই জাতীয় আবেগ বা প্রক্ষোভের ফলে ব্যক্তির প্রেষণা হ্রাস পায়। 7. মানসিক দুর্বলতা। মনোবৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে বহু ব্যক্তি পরিবেশ অনুযায়ী নিজেদের মানিয়ে নিতে পারে না। অনেক সময় তারা নিজেদের দুর্বলতাগুলিকে বড় করে দেখে, সামান্য বাধাকেও তারা অতিক্রম করতে পারে না, ফলে এই কাজে তারা প্রেষণা হারায়। 8. পরিবেশ। কাজের পরিবেশ যথোপযুক্ত না হলেও ব্যক্তি বা শিক্ষার্থী কাজের প্রতি প্রেষণা হারায়। পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা, দলগত উৎসাহ, সহমর্মিতার অভাবে বহু ব্যক্তি বা শিক্ষার্থী নির্দিষ্ট কাজে প্রেষণা হারায়। 9. চাহিদা পূরণ না হওয়া। বিভিন্ন প্রকার শারীরবৃত্তীয় চাহিদা সঠিকভাবে পূরণ না হলে ব্যক্তি কোনো নির্দিষ্ট কাজে প্রেষণা হারায়। যেমন খাদ্য, পানীয় প্রভৃতির চাহিদা পূরণ না হলে ব্যক্তির মধ্যে প্রেষণা হ্রাস পায়। 10. নিরাপত্তার অভাব। প্রতিটি ব্যক্তির কাছে একটি গুরুত্বপূর্ণ চাহিদা হলো নিরাপত্তা। সুরক্ষা, স্থায়িত্ব, ভয় থেকে মুক্তি প্রভৃতি নিরাপত্তামূলক চাহিদাগুলি সঠিকভাবে পূরণ করা না হলে নিরাপত্তাহীনতার কারণে ব্যক্তির প্রেষণা হ্রাস পায়। 11. আত্মসম্মানের চাহিদা পূরণ না হওয়া। ব্যক্তির মধ্যে উপযুক্ত মাত্রায় আত্মসম্মান বোধ তৈরি না হলে বিভিন্ন কাজে প্রেষণার ঘাটতি লক্ষ্য করা যায়। 12. আত্মপ্রতিষ্ঠার চাহিদা পূরণ না হওয়া। প্রত্যেক ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা লাভ করতে চায়। কোনো কারণে এই কাজে বিফল হলে ব্যক্তি নিজেকে সংকুচিত করে ফেলে, ফলে তার প্রেষণা বাধাপ্রাপ্ত হয়, সে পরবর্তী কাজে অগ্রসর হওয়ার প্রেষণা হারায়। 21. স্মৃতি বা স্মরণক্রিয়া কি? এর 4টি স্তরের বর্ণনা দাও। স্মৃতি বা স্মরণক্রিয়া। স্মৃতি বা স্মরণক্রিয়া হল এক বিশেষ প্রকার মানসিক প্রক্রিয়া। অধীত বিষয়বস্তুকে মনে রাখা
এবং প্রয়োজন মতো তাকে অবিকল স্মরণ করাকেই স্মৃতি বলে। স্মৃতির 4টি স্তর। আধুনিক মতবাদ অনুযায়ী স্মৃতি বা স্মরণ ক্রিয়াকে বিশ্লেষণ করলে পরস্পর সম্পর্কযুক্ত 4টি স্তরের সন্ধান পাওয়া যায়। এই স্তরগুলিকে নিচে চিত্রের সাহায্যে বর্ণনা করা হলো। অভিজ্ঞতা অর্জন ব্র্যাকেটে শিখন, ধারণ বা সংরক্ষণ, প্রত্যভিজ্ঞা, পুনরুদ্রেক। অভিজ্ঞতা অর্জন স্মৃতির প্রথম স্তর। কোনো বিষয় স্মরণে রাখতে হলে সর্বপ্রথম যে মানসিক প্রক্রিয়ার সাহায্য নিতে হয় তা হলো শিখন। ধারণ বা সংরক্ষণ ব্র্যাকেটে স্মৃতির দ্বিতীয় স্তর। সংরক্ষণ বা ধারণ হলো এমন এক প্রক্রিয়া যার দ্বারা শিখনজাত নানা প্রকার বিষয় বা অভিজ্ঞতা দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিবর্তিত হয়। বাস্তবে মানুষ শিখন প্রচেষ্টার দ্বারা যেসব অভিজ্ঞতা অর্জন করে নির্দিষ্ট সময়ের ব্যবধানে তার অনেক অংশই স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যায়। পৃষ্ঠা 18। ধারণ বা সংরক্ষণের শর্তাবলী। অভিজ্ঞতা বা জ্ঞানের ধারণ বা সংরক্ষণ কয়েকটি শর্তের উপর নির্ভর করে। এই শর্তগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রোমান 1, উত্তম শিখন এবং অনুশীলন। সংরক্ষণের প্রথম শর্ত হল উত্তম শিখন। বিষয়বস্তুটিকে খুব ভালো করে অর্থবহ করে তুলে শেখা প্রয়োজন। এক্ষেত্রে বিষয়টির বাস্তব প্রয়োজনীয়তা আছে কিনা তা বিচার করা দরকার। ধারণ বা সংরক্ষণের জন্য বিষয়টি বারবার অনুশীলন করা প্রয়োজন। রোমান 2, মনোযোগ। কোনো বিষয় স্মৃতিতে ভালোভাবে ধরে রাখতে গেলে গভীর মনোযোগের প্রয়োজন। রোমান 3, আগ্রহ। কোনো বিষয়ের প্রতি অনুরাগ বা আগ্রহ সেই বিষয়টিকে ভালোভাবে অনুশীলন করতে এবং দীর্ঘদিন মনে রাখতে সাহায্য করে। রোমান 4, দেহ ও মনের সুস্থতা। ব্যক্তির শারীরিক ও মানসিক সুস্থতা ও জ্ঞান বা অভিজ্ঞতা ধারণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। রোমান 5, অতি শিখন। সংরক্ষণের জন্য বিষয়টির অতি শিখন প্রয়োজন। অতি শিখন বলতে বোঝায় বিষয়টি আয়ত্ত করার পরেও শিখন চালিয়ে যাওয়া। রোমান 6, পুনরাবৃত্তি। সংরক্ষণের জন্য মাঝে মাঝেই বিষয়টির পুনরাবৃত্তি করা প্রয়োজন। আবৃত্তি যেভাবে পুনরুদ্রেক করা হবে সেইভাবে পুনরাবৃত্তি করতে হবে। রোমান 7, বিশ্রাম। সংরক্ষণের জন্য শিখনের পরে বিশ্রামের প্রয়োজন। এর ফলে পশ্চাৎমুখী প্রতিরোধ কম হয়। বিশ্রাম শিক্ষণীয় বিষয়বস্তুগুলিকে সংগঠিত করতে সাহায্য করে, যা সংরক্ষণের সহায়ক। রোমান 8, কৌশল প্রয়োগ। সংরক্ষণের জন্য কিছু কৌশল ব্যবহার করা যেতে পারে, যেমন সূর্যের 7টি রং মনে রাখার জন্য ভিবজিওর কথাটি ব্যবহার। এখানে ধারণের বিষয়টি অন্তর্গত শব্দগুলির প্রথম অক্ষরগুলিকে একত্র করা হয়। রোমান 9, বহু মাধ্যমের ব্যবহার। প্রতিযোগী পরীক্ষায় দেখা গেছে একাধিক মাধ্যমের ব্র্যাকেটে মাল্টিমিডিয়া সহযোগিতায় শিক্ষাদান কাজটি সম্পন্ন হলে সংরক্ষণের উন্নতি ঘটে। পুনরুদ্রেক ব্র্যাকেটে স্মৃতির তৃতীয় স্তর। স্মৃতির বা স্মরণ ক্রিয়ার তৃতীয় স্তর হল পুনরুদ্রেক। কারণ যে বিষয়টি বা যেসব অভিজ্ঞতা সংরক্ষণ করা হয় তা যদি ঠিক সময়ে ঠিক জায়গায় এবং সঠিকভাবে পুনরুদ্রেক করা না যায় তাহলে স্মৃতির কাজটি সম্পূর্ণ হয় না। পুনরুদ্রেক প্রধানত 2 প্রকার, প্রত্যক্ষ ও পরোক্ষ পুনরুদ্রেক। পুনরুদ্রেক প্রত্যক্ষ ও পরোক্ষ। 1, প্রত্যক্ষ পুনরুদ্রেক। যখন কোনো অভিজ্ঞতাকে মনে করার সময় কেবল তার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত অভিজ্ঞতাটির সাহায্য নেওয়া হয় তখন তাকে প্রত্যক্ষ পুনরুদ্রেক বলে।
যেমন রাম ও হরি দুই বন্ধু। রামের কথা বললে যদি হরির কথা মনে পড়ে তবে তা প্রত্যক্ষ পুনরুদ্রেক। 2. পরোক্ষ পুনরুদ্রেক। যখন কোনো অভিজ্ঞতাকে মনে করার জন্য তার সঙ্গে পরোক্ষভাবে সম্পর্কযুক্ত অভিজ্ঞতার সাহায্য নেওয়া হয় তখন তাকে পরোক্ষ পুনরুদ্রেক বলে। যেমন রাম ও হরি দুই বন্ধু, হরির ভাই শিব। এক্ষেত্রে যদি রামের নাম মনে করার সময় হরির ভাই শিবের নাম মনে পড়ে তাহলে বলা হয় সেটি পরোক্ষ পুনরুদ্রেক। পুনরুদ্রেকের শর্তাবলী। উত্তম পুনরুদ্রেকের জন্য যেসব নিয়ম অনুসরণ করা প্রয়োজন তাদের পুনরুদ্রেকের শর্ত বলে। এর মধ্যে উল্লেখযোগ্য হল রোমান 1, উত্তম শিখন ও সংরক্ষণ। কার্যকরী শিখন পদ্ধতির ব্যবহার শিখতে হবে ও উত্তম সংরক্ষণের শর্তগুলি মেনে চলতে হবে। রোমান 2, দৈহিক ও মানসিক সুস্থতা। দেহ ও মনকে সুস্থ রাখতে হবে। দৈহিক অসুস্থতা ও মানসিক ভারসাম্যহীনতা পুনরুদ্রেকের পক্ষে ক্ষতিকর। রোমান 3, পুনরুশীলন এবং পুনরাবৃত্তি। বিষয়বস্তুকে মাঝে মাঝে অনুশীলন এবং আবৃত্তি করা প্রয়োজন। রোমান 5, আত্মবিশ্বাস। নিজের উপর আস্থা রাখতে হবে, অহেতুক ভয় পেলে চলবে না। রোমান 5, পরিবেশের সমতা। যে পরিবেশে শিখন হয়েছে সেই পরিবেশ বা সেই ধরনের পরিবেশ পুনরুদ্রেকের সহায়ক। রোমান 6, সংকেত দেওয়া। অনেক সময় দেখা যায় কিছু সংকেত দিলে আপাতত ভুলে যাওয়া বিষয় মনে পড়ে যায়, একে প্রম্পট করা বলে। প্রয়োজন মতো প্রম্পট করে পুনরুদ্রেককে সম্ভব করতে হবে। প্রত্যভিজ্ঞা ব্র্যাকেটে স্মৃতির চতুর্থ স্তর। পূর্বার্জিত অভিজ্ঞতা যখন তার প্রতিরূপের সাহায্যে পুনরুত্থাপিত হয় তখন তাকে প্রত্যভিজ্ঞা বলে। প্রত্যভিজ্ঞা কথাটির প্রকৃত অর্থ চিনে নেওয়া। পূর্বে প্রত্যক্ষ করা অভিজ্ঞতা বা জ্ঞানকে বর্তমানে চিনে নেওয়ার প্রক্রিয়াকেই প্রত্যভিজ্ঞা বলা হয়। প্রত্যভিজ্ঞা প্রক্রিয়াটি পুনরুদ্রেক প্রক্রিয়ায় থেকে অনেক বেশি সরল। 22. স্মৃতি বা স্মরণক্রিয়ার শ্রেণীবিভাগ আলোচনা করো। স্মৃতি বা স্মরণক্রিয়ার শ্রেণীবিভাগ। মনোবিদগণ স্মৃতি বা স্মরণক্রিয়াকে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করেছেন। 1. শিখন কৌশল অনুযায়ী। রোমান 1, যান্ত্রিক বা অভ্যাসগত স্মৃতি। কোনো বিষয়বস্তু না বুঝে বারবার পুনরাবৃত্তির মাধ্যমে যখন শিখন সম্পন্ন হয় এবং সেই শিক্ষণীয় অভিজ্ঞতা পরবর্তীকালে স্মরণ করা হয় তাকে বলে যান্ত্রিক স্মৃতি, রোট মেমোরি, বা অভ্যাসসঙ্গত স্মৃতি, হ্যাবিট মেমোরি। রোমান 2, যৌক্তিক বা প্রকৃত স্মৃতি। কোনো বিষয়বস্তুর হৃদয়ঙ্গমের পর ব্যক্তি যখন মনোকল্পের মেন্টাল ইমেজ দ্বারা বস্তুকে স্মরণ করে তখন ঐরূপ স্মৃতিকে যৌক্তিক স্মৃতি, লজিক্যাল মেমোরি বা প্রকৃত স্মৃতি, ট্রু মেমোরি বলে। 2. স্থায়িত্বকাল অনুযায়ী। রোমান 1, তাৎক্ষণিক স্মৃতি। কোনো বিষয়বস্তু সম্পর্কে শিক্ষালাভ করার পরেই তার পুনরুদ্রেককে তাৎক্ষণিক স্মৃতি ব্র্যাকেটে ইমিডিয়েট মেমোরি বলে। পৃষ্ঠা 19। রোমান 2, দীর্ঘস্থায়ী স্মৃতি। কোনো কিছুর অভিজ্ঞতা অর্জন করার দীর্ঘ সময় পরে সেটিকে স্মরণ করাকে স্থায়ী স্মৃতি বলা হয়। রোমান 3, স্বল্পস্থায়ী স্মৃতি। এই ধরনের স্মৃতিও সাময়িক, তবে তাৎক্ষণিক স্মৃতির তুলনায় কিছুটা বেশি সময়ের জন্য স্থায়ী হয়। স্বল্পস্থায়ী স্মৃতির পরিসর প্রায় 30 সেকেন্ড। অনুশীলনের মাধ্যমে স্বল্পস্থায়ী স্মৃতি ব্র্যাকেটে শর্ট টার্ম মেমোরি অনেক দিন স্থায়ী হতে পারে। 3. অভিজ্ঞতার মাধ্যম অনুযায়ী। রোমান 1, ব্যক্তিগত স্মৃতি।
কোনো বিষয়ে ব্যক্তি প্রত্যক্ষভাবে যেসব অভিজ্ঞতা অর্জন করে বা স্মরণ করে তাকে ব্যক্তিগত স্মৃতি ব্র্যাকেটে পার্সোনাল মেমোরি বলে। 2. রোম্যান 2 নৈবর্তিক স্মৃতি। ব্যক্তির জীবনে বেশিরভাগ অভিজ্ঞতা আসে অন্যের কাছ থেকে বা বই পড়ে। এইসব অভিজ্ঞতার স্মরণকে নৈবেক্তিক স্মৃতি বা ইমপার্সোনাল মেমোরি বলা হয়। নিচে একটি চার্ট দেওয়া আছে স্মৃতি বা স্মরণ ক্রিয়া। তার নিচে 3টি অ্যারো শিখন কৌশল অনুযায়ী, অভিজ্ঞতা মাধ্যম অনুযায়ী আর মানসিক ইচ্ছা অনুযায়ী। আরও 3টি স্টার দেওয়া আছে। একটা হচ্ছে স্থায়িত্বকাল অনুযায়ী, ইন্দ্রিয় অনুযায়ী, সংগঠন অনুযায়ী। আচ্ছা, শিখন কৌশল অনুযায়ী হচ্ছে যান্ত্রিক বা অভ্যাসগত, যৌক্তিক বা প্রকৃত। স্থায়িত্বকাল অনুযায়ী তাৎক্ষণিক, দীর্ঘস্থায়ী, স্বল্পস্থায়ী। ইন্দ্রিয় অনুযায়ী অভিজ্ঞতা মাধ্যম অনুযায়ী হচ্ছে ব্যক্তিগত ও নৈবেক্তিক। আর মানসিক ইচ্ছা অনুযায়ী হচ্ছে সক্রিয় ও নিষ্ক্রিয়। আর সংগঠন অনুযায়ী হচ্ছে ক্ষণস্থায়ী ও স্থায়ী। ইন্দ্রিয় অনুযায়ী হচ্ছে দর্শনগত, শ্রবণগত, ঘ্রাণজাত, স্পর্শজাত, স্বাদমূলক।